মধ্য ইসরায়েলে হঠাৎ যেন আকাশ ফেটে পড়ল। একটি শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে এসে সরাসরি আঘাত করলো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। যে জায়গায় কিছুক্ষণ আগেও ছিল কর্মব্যস্ততা, সেখানে এখন শুধু ধোঁয়া, আগুন আর ধ্বংসস্তূপ। ইরানের রাষ্ট্র সমর্থিত সূত্রের দাবি, পেতার টিকভায় একটি ড্রোন কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলের দৃশ্য যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। পোড়া যন্ত্রপাতি ছড়িয়ে আছে চারদিকে, ভেঙে পড়া কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে আছে প্রযুক্তির অহংকার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে তৈরি হয়েছে বিশাল এক গর্ত, যেন যুদ্ধ নিজেই মাটি ছিঁড়ে উঠে এসেছে। উদ্ধারকারী দল দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু ধ্বংসের গভীরতা যেন তাদের চেষ্টাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই স্থাপনাটি ইসরায়েলের ড্রোন প্রযুক্তির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এটি শুধু একটি কারখানা নয়, এটি ছিল কৌশলগত শক্তির প্রতীক, আর সেই প্রতীক এখন ভেঙে চুরমার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা অন্য জায়গায়। এই ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল? যে প্রতিরক্ষা ঢালকে এতদিন প্রায় অজেয় মনে করা হতো, সেটির কার্যকারিতা নিয়ে এখন ছড়িয়ে পড়েছে গভীর সন্দেহ। এটি কি শুধু একটি ফাঁক, নাকি বড় কোনো দুর্বলতার ইঙ্গিত? আশপাশের আবাসিক ভবনগুলো অল্পের জন্য রক্ষা পেয়েছে। কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের গতিপথ সামান্য বদলালেই হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিত। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর না পাওয়া এই ধ্বংসস্তূপের মাঝেও সেটাই একমাত্র স্বস্তি। কিন্তু এই স্বস্তি খুবই ভঙ্গুর, খুবই ক্ষণস্থায়ী, কারণ উত্তরের আকাশও শান্ত নেই। হাইফা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানে একাধিক স্থানে ক্লাস্টার বোমার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ধরনের অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমা ছড়িয়ে দেয়, যা শুধু লক্ষ্যবস্তু নয়, আশপাশের সবকিছুকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। রাস্তা ক্ষতিগ্রস্ত, গাড়ি ধ্বংস, চারদিকে ছড়িয়ে আছে বিস্ফোরণের চিহ্ন। প্রায় 8 ঘন্টার বিরতির পর আবারও আঘাত হানে ইরান। রাতের অন্ধকারে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরণ। আতঙ্ক আবার ফিরে আসে। মানুষ বুঝে যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি চলমান অধ্যায়। এদিকে মাটিতেও প্রস্তুতি বাড়ছে। ইসরায়েল এখন লেবাননের দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনা করছে। লক্ষ্য হিজবুল্লাহকে দুর্বল করা, কিন্তু বাস্তবতা কঠিন। ইসরায়েলি সামরিক কর্মকর্তারাই স্বীকার করছেন, এই মুহূর্তে হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা প্রায় অসম্ভব। তবুও তারা থামতে চায় না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে চলছে ধীরে কিন্তু দৃঢ় ভাবে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের সামরিক শক্তি এখনো অনেকটাই অক্ষত। তাদের প্রায় 50% ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো সক্রিয়। হাজার হাজার ড্রোন প্রস্তুত, অপেক্ষায় কখন আবার আকাশ অন্ধকার করে নামবে। একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করেছেন, ইরান চাইলে পুরো অঞ্চলকে অচল করে দিতে পারে। আর ইরানের পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা, তাদের প্রকৃত শক্তি এখনো গোপন। যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো নাকি শুধু ছায়া, আসল শক্তি লুকিয়ে আছে এমন জায়গায় যা এখনো অধরা। হঠাৎ সাইরেন, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ, বাংকারের দিকে ছুটছে শ্রমিক, নিরাপত্তা কর্মী, সাধারণ নাগরিক। কারণ আকাশে ভেসে উঠেছে এক নতুন ভয়। ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ডিমোনা কেন্দ্র, যেখানে প্রতিটি মুহূর্তই কঠোর নজরদারিতে থাকে। কিন্তু সেই জায়গাতেই জারি করা হলো লাল সতর্কতা। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় স্থান হিসেবে পরিচিত ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের এই নিউক্লিয়ার হাবে রেড অ্যালার্ট জারির মাধ্যমে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার আগের দিনই একটি শিল্প স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে, জরুরি দল ছুটে যায়। আশঙ্কা তৈরি হয় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই টানা সাইরেন, আকাশী প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন, একের পর এক হামলা ঠেকানোর চেষ্টা। এর আগেও মার্চের 21 তারিখে ডিমোনার কাছাকাছি দুটি শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 180 জন আহত হয়। তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই ধারাবাহিক হামলা নতুন করে শঙ্কা তৈরি করছে। এই উত্তেজনার মধ্যে মঞ্চে প্রবেশ করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা তারা আগেই দেখিয়েছে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবই তাদের হাতে। সম্প্রতি তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। এমনকি একটি ড্রোন দক্ষিণের শহরের আকাশে ঢোকার পর ভূপাতিত করা হয়। হুথিরা স্পষ্ট জানিয়েছে এটি কেবল শুরু। তারা বলছে, ইরান ও লেবাননের মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা আরও হামলা চালাবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। এখানেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। কারণ হুথিদের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, তাদের অবস্থান। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিশাল অঙ্কের বাণিজ্য চলে। তেল যায়, পণ্য যায়, অর্থনীতি চলে। যদি এই পথ বন্ধ হয়ে যায়,
বিশেষজ্ঞরা বলছেন সেটি হবে এক দুঃস্বপ্ন, কারণ একই সময়ে যদি হরমুজ প্রণালীও চাপে থাকে তাহলে বিশ্ব বাণিজ্যের দুটি প্রধান পথ একসঙ্গে সংকটে পড়বে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব কেঁপে উঠবে। জাহাজগুলো বিকল্প পথ খুঁজবে, আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ নিতে হবে, সময় বাড়বে, খরচ বাড়বে, তেলের দাম আকাশ ছুঁতে পারে, বাজারে অস্থিরতা তৈরি হবে। হুথিরা অত্যন্ত জটিল এবং প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম একটি গোষ্ঠী। 2025 সালের অগাস্টে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক হামলায় হুথিদের প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ এবং একদল ক্যাবিনেট মন্ত্রী নিহত হলেও ইসরায়েল কখনো গোষ্ঠীটির মূল নেতা আব্দুল মালিক আল হুথির অবস্থান শনাক্ত করতে পারেনি। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী হুথিদের অধিকাংশ অস্ত্র তেহরান থেকে এলেও তারা এ পর্যন্ত সরাসরি ইরানের পক্ষে লড়েনি। ইসরায়েল এখন চতুর্মুখী যুদ্ধের সম্মুখীন। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্ব থেকে ইরান এবং দক্ষিণ থেকে হুথিদের এই সাঁড়াশাঁসী আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরান বলছে তাদের নতুন হামলায় 500-এর বেশি মার্কিন সেনা সরাসরি টার্গেট হয়েছে। যুদ্ধ এখন শুধু সংঘর্ষ নয়, এটি পরিণত হয়েছে এক অদৃশ্য শিকারের খেলায়। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি দাবি করেছেন, তাদের ধারাবাহিক হামলার চাপে মার্কিন সেনারা নিজেদের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা নাকি এখন অস্থায়ী লুকানো জায়গায় আশ্রয় নিচ্ছে। এমন দুটি স্থানের কথা বলা হয়েছে, একটিতে 400 জনের বেশি, আরেকটিতে 100-র বেশি সেনা ছিল। এরপরই নেমে আসে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত। ইরানের দাবি, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্স করে আহত ও নিহত সেনাদের সরানো হয়েছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও বার্তাটি পরিষ্কার, যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই উত্তেজনার মাঝে আরেকটি তথ্য সামনে এসেছে। এক সপ্তাহে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 29 জন মার্কিন সেনা আহত হয়েছে। সর্বশেষ হামলায় 15 জন আহত, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এর আগে আরও 14 জন আহত হয়েছিল। মার্কিন সামরিক কমান্ড স্বীকার করেছে, যুদ্ধ শুরুর পর থেকে 300-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এর মধ্যে অনেকেই মস্তিষ্কে আঘাত, দগ্ধ হওয়া এবং শার্পনেলের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। যদিও বেশিরভাগই আবার দায়িত্বে ফিরেছে, তবুও এই সংখ্যা দেখাচ্ছে যুদ্ধ কতটা তীব্র হয়ে উঠেছে। আরও ভয়াবহ তথ্য, এ পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যুদ্ধ আর সীমিত নেই, এটি এখন পূর্ণমাত্রার ঝুঁকিপূর্ণ সংঘর্ষে রূপ নিয়েছে। এরই মধ্যে ইরান আরও বড় দাবি করেছে। তাদের এক জেনারেল বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদিও এই দাবিও স্বাধীনভাবে নিশ্চিত নয়, কিন্তু এমন বক্তব্যই বোঝাচ্ছে ইরান এখন আত্মবিশ্বাসের চূড়ায়। শুধু স্থল নয়, সমুদ্রও এখন উত্তপ্ত। পারস্য উপসাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে ইরান। ওমান উপকূলের কাছেও একটি মার্কিন সহায়তাকারী জাহাজে আঘাত হানার দাবি করা হয়েছে। সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ তেলপথ এখন প্রায় অচল। বহু জাহাজ আটকে আছে, কেউ ঝুঁকি নিয়ে এগোতে চাচ্ছে না। ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই প্রণালীর পরিস্থিতি আর আগের মতো হবে না, এমনকি যুদ্ধ শেষ হলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পথ খুলে দিতে নতুন পরিকল্পনা করছে, এমনকি স্থলবাহিনী ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একের পর এক হামলার ঢেউ চালিয়ে যাচ্ছে। ট্রু প্রমিস 4 অভিযানের 80-টির বেশি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সর্বশেষ হামলায় একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, একটি সমন্বিত আক্রমণ যা প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম। লক্ষ্যবস্তু ছিল শুধু সামরিক ঘাঁটি নয়, জ্বালানি অবকাঠামো। ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি মার্কিন ঘাঁটিগুলোর রক্ষণাবেক্ষণ স্থাপনাও আঘাতের তালিকায় ছিল। ইরানকে শেষমেশ পারমাণবিক বোমার পথে হাঁটবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যত বাড়ছে, তেহরানের ভেতরে তত জোরে উঠছে নতুন এক সুর। ইরানের কট্টরপন্থীরা এখন প্রকাশ্যেই বলছেন, দেশকে বাঁচাতে হলে পারমাণবিক অস্ত্র দরকার। একসময় যে কথা বলা ছিল প্রায় নিষিদ্ধ, এখন সেটাই হচ্ছে টেলিভিশন, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন বহু দশক ধরে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানিও। এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে যায়। সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, আর তাদের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পক্ষে কঠোর অবস্থান সবচেয়ে বেশি।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি এনপিটি এর সদস্য এবং খামেনিকে হারাম ঘোষণা করেছিলেন। কিন্তু এখন সেই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে ইরানের ভেতরে। উচ্চ পর্যায়ের সূত্র বলছে আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই নীতি বদলের কথা বলতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কারণ ইরানের উপর লাগাতার হামলা তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকের ধারণা এনপিটিতে থাকা কিংবা পারমাণবিক অস্ত্র না বানিয়ে ইরান কোনো লাভ পায়নি। এই পরিবর্তনের ইঙ্গিত সবচেয়ে স্পষ্ট রাষ্ট্রীয় গণমাধ্যমে। আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এক প্রতিবেদনে বলেছে ইরানের উচিত দ্রুত এনপিটি থেকে বেরিয়ে আসা। একই সুর শোনা গেছে কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানির কণ্ঠে। তিনি বলেছেন আগে দেখা হোক এই চুক্তি ইরানের কোনো কাজে এসেছে কিনা, যদি না আসে তাহলে তা বাতিল করাই উচিত। রাষ্ট্রীয় টেলিভিশনেও একই দাবি। এক বিশ্লেষক সোজা সাপটা বলেছেন ইরানি জনগণ এখন পারমাণবিক অস্ত্র চায়, আমরা নিজেরা বানাবো, না হলে সংগ্রহ করব। এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে। শুধু প্রকাশ্য বক্তব্যই নয়, ভেতরের আলোচনাতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শাসক গোষ্ঠীর মধ্যে মতভেদ বাড়ছে। কেউ বলছেন এখনই সময়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার, আবার কেউ এখনো সতর্ক। বিশ্লেষকরা বলছেন ইরানের আসল লক্ষ্য হতে পারে আরো সূক্ষ্ম। তারা হয়তো এমন এক অবস্থানে যেতে চায় যেখানে চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা বানানো সম্ভব হবে। এতে একদিকে শক্তি দেখানো যাবে, অন্যদিকে সরাসরি অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ানো হবে না। তবে ঝুঁকিও কম নয়। সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও বৈজ্ঞানিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে ইরান আদৌ কত দ্রুত বোমা বানাতে পারবে। আইআরজিসির অনেক কমান্ডার আগেই সতর্ক করেছিলেন দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক পথে হাঁটবে। বর্তমান পরিস্থিতিকে তারা সেই সংকট হিসেবেও দেখতে পারে। এদিকে খামেনির পুরনো ফতোয়া যেখানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ, তা এখন বড় প্রশ্নের মুখে। এই ফতোয়া কখনো লিখিত ছিল না, কিন্তু দীর্ঘদিন নীতি নির্ধারণে প্রভাব রেখেছে। 2019 সালেও তিনি এর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু এখন খামেনি নেই, তার জায়গায় এসেছেন তার ছেলে মুস্তফা খামেনি। তিনি এই ফতোয়া বহাল রাখবেন নাকি নতুন পথ বেছে নেবেন তা এখনো স্পষ্ট নয়। আরও রহস্য, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন এক অদৃশ্য লড়াই চলছে। একদিকে পুরনো নীতি, অন্যদিকে নতুন বাস্তবতা। ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছে? খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে রয়েছে ইরানপন্থী হ্যাকার গ্রুপ। শুধু হামলাই নয়, তারা নাকি সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি কর্মরত মার্কিন প্রকৌশলীদের তথ্য। হ্যাকারদের বার্তা ছিল ভয়ঙ্কর: 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ছেড়ে চলে যান, না হলে পরিণতি ভয়াবহ হবে। এই হুমকি সরাসরি দেওয়া হয়েছে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের। এতে প্রশ্ন উঠছে, এটা কি কেবল সাইবার আক্রমণ নাকি বড় কোনো কৌশলগত বার্তা? প্রতিবেদন অনুযায়ী হান্দালা নামের একটি হ্যাকার গোষ্ঠী লকহিড মার্টিনের ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারে ঢুকে পড়ে। তারা 28 জন মার্কিন প্রকৌশলীর তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রকৌশলীরা ইসরায়েলে সামরিক প্রকল্পে কাজ করছিলেন। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, পরিচয়পত্র, পাসপোর্ট, বাসার ঠিকানা, এমনকি তারা কোন সামরিক ঘাঁটিতে কাজ করছেন তাও। আরও চাঞ্চল্যকর বিষয় হলো এই প্রকৌশলীদের পরিবার সম্পর্কিত তথ্যও নাকি ট্র্যাক করা হয়েছে। তাদের সন্তানের নাম, যুক্তরাষ্ট্রের পরিবারের অবস্থান সবকিছুই হ্যাকারদের হাতে চলে গেছে। এই 28 জন প্রকৌশলী ইসরায়েলের অত্যাধুনিক F-25 ও F-22 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়েছে। ফলে এই তথ্য ফাঁস হলে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, সামরিক নিরাপত্তাও বড় ঝুঁকিতে পড়তে পারে। হান্দালা শুধু হুমকিতেই থেমে থাকেনি। তারা ঘোষণা দিয়েছে লকহিড মার্টিনের বিরুদ্ধে তাদের অভিযান এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। একই সময়ে আরেকটি ইরানপন্থী হ্যাকার গ্রুপ নাকি 375 টেরাবাইট তথ্য চুরি করেছে এবং সেই তথ্য ফাঁস না করতে $400 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। হ্যাকাররা বলছে টাকা না দিলে এই তথ্য যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে বিক্রি করে দেওয়া হবে। এর মানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত তথ্য শত্রুদের হাতে চলে যেতে পারে, যা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এটা প্রথমবার নয়, এর আগেও এই হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর মানচিত্র ও তথ্য ফাঁসের দাবি করেছিল। এমনকি পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ডেটাও তাদের হাতে গেছে বলে জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সাইবার হামলা নয়, এটি একটি বার্তা।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া বার্তা। কারণ ট্রাম্প একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে প্রকাশ্যে ইরানকে কঠোর ভাষায় আক্রমণ করছেন। ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আকুতি জানাচ্ছে, কিন্তু ইরান সেই দাবি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইতিমধ্যে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। এমনকি 90% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বাস্তবতা কি এতটা একতরফা? বিশ্লেষকরা বলছেন এই সাইবার হামলাগুলো প্রমাণ করছে ইরান সরাসরি না পারলেও অন্যভাবে পাল্টা আঘাত হানছে। যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশে নয়, ডিজিটাল জগতেও সমান তীব্র। একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হ্যাকিং, দুই ফ্রন্টেই চলছে লড়াই। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হঠাৎ করে এক নতুন দরজা খুলে গেছে। হুথিরা সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন এটি শুধু শুরু, সামনে আরও হামলা আসবে যতক্ষণ না ইসরায়েল তাদের অভিযান বন্ধ করে। কিন্তু এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে আরও বড় এক হুমকি। সেটি হলো বাব আল মানদেব প্রণালী। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির ধমনী। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এই সরু পথ। প্রতিদিন বিশ্বের প্রায় 10% বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস সবকিছু এই পথ পেরিয়ে ইউরোপ ও এশিয়ায় পৌঁছায়। এখন প্রশ্ন, হুথিরা কি এই পথ বন্ধ করে দেবে? বিশ্লেষকরা বলছেন যদি তা ঘটে তাহলে সেটি হবে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। কারণ ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি হরমুজের সঙ্গে সঙ্গে বাব আল মানদেবও বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্য প্রায় থমকে যাবে। ইয়েমেন থেকে আল জাজিরার প্রতিবেদকরা বলছেন এখনও হুথিরা সরাসরি এই প্রণালী বন্ধ করেনি। জাহাজ চলাচল এখনও চালু আছে, কিন্তু এটি তাদের হাতে থাকা সবচেয়ে বড় কার্ড। একজন সাবেক মার্কিন কূটনীতিক বলেছেন হুথিদের জন্য এটি খুব সহজ। কয়েকটি জাহাজে হামলা চালালেই পুরো লোহিত সাগরের বাণিজ্য থেমে যেতে পারে। তখন বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, অর্থনীতি কেঁপে উঠবে। হুথিদের ভেতর থেকেও একই ইঙ্গিত এসেছে। তাদের এক কর্মকর্তা বলেছেন তারা ধাপে ধাপে যুদ্ধ চালাচ্ছে, আর বাব আল মানদেব বন্ধ করাও তাদের বিকল্পের মধ্যে রয়েছে। এখানেই উত্তেজনার চূড়ান্ত বাঁধ। বিশেষজ্ঞরা মনে করছেন হুথিরা এখনও পুরো শক্তি প্রয়োগ করেনি। তারা মূলত একটি বার্তা দিচ্ছে আমরা আছি এবং প্রয়োজন হলে পুরো যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে। কিন্তু কেন এখন? কারণ ইরানের কৌশলের সঙ্গে এটি গভীরভাবে জড়িত। তেহরান চায় যুদ্ধ শুধু তাদের মাটিতে সীমাবদ্ধ না থাকুক, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একসঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে হুথিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, কিন্তু কৌশলগতভাবে তারা একই লক্ষ্যে কাজ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। তবে ঝুঁকিও কম নয়। যদি হুথিরা সত্যি বাব আল মানদেব বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব সহ পুরো অঞ্চলের দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দ্রুত পাল্টা হামলা শুরু হতে পারে ইয়েমেনে। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা এই সুইট স্পট বুঝে চলছে। তারা জানে কখন চাপ বাড়াতে হবে আর কখন থামতে হবে। 2024 সালেও হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তখন তারা বলেছিল এটি গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ। এবার পরিস্থিতি আরও জটিল, আরও বিস্ফোরক। একযোগে ইরান হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের 100 শহরে বেজে উঠল সাইরেন। ইরান ও হিজবুল্লাহ একই যোগে ইসরায়েলে হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জেরে মধ্য ইসরায়েলের একটি বিশাল শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 29 মার্চ ইসরায়েলের নিয়ত হোভাভ শিল্প কমপ্লেক্সে কোনো একটি অস্ত্রের ধ্বংসাবশেষ বা ইন্টারসেপ্টরের আঘাতে এই আগুনের সূত্রপাত হয়। নিয়ত হোভাভ কমপ্লেক্সটি মূলত 300টিরও বেশি বিভিন্ন কোম্পানির কারখানার সমন্বয়ে গঠিত, যেখান থেকে ঘটনার পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। ইরান থেকে আসা হামলার সতর্কতায় দেশ জুড়ে সাইরেন বাজার মাঝে এই বিপর্যয়ের খবর পাওয়া গেল। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে তারা বর্তমানে
আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ বা রাসায়নিক লিকেজ প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের ধারে কাছে না যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা, ভেন্টিলেটর বন্ধ রেখে ভেতরে অবস্থান করার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের হামলায় কুয়েতের 10 সেনা আহত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতের একটি সেনা শিবিরে ইরান হামলা চালিয়েছে। এতে 10 জন সামরিক সদস্য আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসা সেবা নিচ্ছে। সেনা শিবিরেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত 24 ঘন্টায় কুয়েত লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন ছুড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন স্থলবাহিনীকে মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প মূলত গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছেন। ইরানের সংবাদ সংস্থা IRN এর প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। গালিবাফ বলেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনই পুড়িয়ে দেওয়া হয়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয় যে পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলো এমন এক সময় সামনে এলো যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 3,500 সেনা পৌঁছার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্মিয়ালি শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্মিয়ালি নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক 2বার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয়, স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান।
আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও শাহজাহান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলি অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশেই ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজে। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। ইরানের হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃদয়ে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বলছে এই হামলা ছিল এমন সব সামরিক গোয়েন্দা স্থাপনায় যেগুলো এতদিন অভেদ্য বলে মনে করা হতো। কিন্তু হামলার সীমা সেখানেই থেমে থাকেনি। ইরান দাবি করছে তারা আঘাত হেনেছে রামাদগান, নেগেভ এবং বীরশেবা এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোতে। লক্ষ্য ছিল লজিস্টিক্স, সামরিক সমন্বয় কেন্দ্র, অর্থাৎ যুদ্ধ চালানোর মেরুদণ্ড। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ছাঁ। ইরানের দাবি তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি সূত্রগুলো বলছে বিভিন্ন স্থানে আগুনের গোলা, ধোঁয়ার স্তম্ভ আর এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। সংখ্যাটা ভয় ধরানো। ইরানের দাবি এই হামলার সময় 20 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ যেন শুধু সামরিক আঘাত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। একই সঙ্গে এই সংঘাতের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এসেছে। আগের ঢেউগুলোতেও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সবই ছিল হামলার আওতায়। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন, আগ্রাসীদের জন্য অপমানজনক শাস্তি চাই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের মুখপাত্র আলী আবদুল্লাহি আলী আবাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের আলী আবদুল্লাহি আলী আবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল, আর এই পথ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয়, আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছেন। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে।
তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করল অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। যুদ্ধের মঞ্চে যেন হঠাৎ করে বদলে যাচ্ছে সব হিসাব। এক পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কের সতর্কবার্তা এখন ছড়িয়ে দিচ্ছে নতুন আতঙ্ক। ইরান নাকি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক নির্ণায়ক সুবিধা পেতে পারে, আর সেটি হয়তো আর কেবল সময়ের অপেক্ষা। প্রথম ১৬ দিনই যুদ্ধ যেন দেখিয়েছে তার নির্মম মুখ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে প্রায় $২৬ বিলিয়ন প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে এক অবিশ্বাস্য গতিতে। আকাশে প্রতিটি প্রতিরোধ মানে আরেকটি ক্ষয়, আর সেই ক্ষয় এখন গিয়ে ঠেকেছে এক ভয়ঙ্কর সীমায়। শোনা যাচ্ছে ইন্টারসেপ্টর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, এটি এখন কে দ্রুত রিলোড করতে পারে তার যুদ্ধ। আর ঠিক সেখানে ইরান যেন খেলছে সবচেয়ে বড় চাল। যুদ্ধের শুরুতেই ইরান লক্ষ্যবস্তু করেছিল রাডার সিস্টেম। এই এক সিদ্ধান্তই নাকি বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশ কার্যত অন্ধ হয়ে গেছে, ফলে প্রতিটি নতুন হামলা ঠেকানো এখন আগের চেয়ে অনেক কঠিন। বিশ্লেষণ বলছে, বর্তমান গতিতে চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর ভান্ডার প্রায় শূন্যে নেমে আসতে পারে। বিশেষ করে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর মার্চের শেষ নাগাদই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও এক মাসের মধ্যে চাপের মুখে ভেঙে পড়তে পারে। এটাই এখন যুদ্ধের নতুন বাস্তবতা। শুধু শক্তি নয়, টিকে থাকার ক্ষমতাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৬ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় ১১,০০০-এর বেশি মিউনিশন ব্যবহার করেছে। কিন্তু সমস্যা হলো, এই উচ্চমানের অস্ত্রগুলো যত দ্রুত ব্যবহার হচ্ছে, তত দ্রুত তৈরি করা সম্ভব নয়। বর্তমান শিল্প সক্ষমতা অনুযায়ী শুধু ব্যবহৃত ইন্টারসেপ্টর পুনরায় তৈরি করতেই লাগতে পারে ২ থেকে ৩ বছর। এদিকে ইরান থেমে নেই। তারা ইতোমধ্যে ৮০টির বেশি ধাপে হামলা চালিয়েছে, যার নাম দিয়েছে ট্রু প্রমিস 4। ২৭ ও ২৮ মার্চ রাতেও নতুন হামলার ঢেউ আঘাত এনেছে। তেল আবিব এলাকায় একটি হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শহরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঠিক এই সময়েই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে আরেক শক্তি, ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন চাপ তৈরি করেছে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা সেই হামলা প্রতিহত করতে পেরেছে, কিন্তু বার্তাটি স্পষ্ট, যুদ্ধ এখন আর একক ফ্রন্টে সীমাবদ্ধ নেই। হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, যদি যুদ্ধ আরও বিস্তৃত হয়, তারা আরও বড় আকারে হস্তক্ষেপ করবে। তাদের ভাষায় এটি প্রতিরোধের ফ্রন্টের সম্মিলিত লড়াই। বাস্তবের ময়দানে ছবিটা যেন আরও জটিল। একদিকে ক্ষয়িষ্ণু প্রতিরক্ষা মজুদ, অন্যদিকে ক্রমবর্ধমান আক্রমণের চাপ। এই সংঘাত এখন শুধু অস্ত্রের নয়, এটি ধৈর্য, অর্থনীতি এবং উৎপাদন শক্তির যুদ্ধ।